হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আর আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো গাইস, আজকের পর্বে আমরা 2018 সালে রিলিজ পাওয়া একটি হরর সায়েন্স ফিকশন সিনেমা এ কোয়াইট প্লেস মুভিটি সম্পূর্ণ এক্সপ্লেন করতে যাচ্ছি। এই সিনেমাটিতে আপনারা দেখতে পারবেন পৃথিবী জুড়ে ঘুরে বেড়াচ্ছে রহস্যময় এলিয়েন, যাদের অত্যাচারে পৃথিবী প্রায় মানবশূন্য। এরই মধ্যে মানুষেরা কীভাবে বা সার্ভাইভ করে আছে সেটা নিয়েই আজকের এই গল্প। এবং এই মুভিটির আরও দুটি পর্ব রয়েছে, যেটি আমি পরবর্তীতে আমার চ্যানেলে এক্সপ্লেন করে দিব। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার ট্যুরিস্ট ভিডিও। গল্পটি শুরু হয় 2020 সালে নিউ ইয়র্ক সিটির বেকান শহরে, যেখানে পোস্ট অ্যাপোলিপ্টিক পিরিয়ড চলছে। মানে কোনো একটা ধ্বংসযজ্ঞের পর পৃথিবী নিজের অস্তিত্ব রক্ষায় হিমশিম খাচ্ছে। এখানে আমরা জানতে পারি কয়েক মাস আগে পৃথিবীতে এক অদ্ভুত এলিয়েনের আগমন ঘটে, যার আক্রমণে মানবজাতি একদম বিলুপ্তপ্রায়। শুধু অল্প কিছু মানুষই সার্ভাইভ করে গেছে, যাদের মধ্যে আমাদেরকে একটি ফ্যামিলির সাথে পরিচয় করানো হয়। যেই ফ্যামিলিতে রয়েছে বাবা লি, মা এভলিন, মেয়ে রেগান, বড় ছেলে মার্কাস এবং ছোট ছেলে পিউ। তো আমরা এখানে জানতে পারি এলিয়েনগুলো শহরে আসার 89 দিন হয়ে গেছে। পুরো শহরটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখানে আমরা দেখতে পাই সেই 5 সদস্যের পরিবারটি জনমানব শূন্য নির্জন শহরে একটা শপিং মলে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কালেক্ট করতে এসেছে। আর অনেক দিন পর বাড়ির বাইরে বের হতে পেরে মলের ভেতরে বাচ্চারা নিজেদের মতো করে সময় কাটাচ্ছিল। লিয়ের ছোট ছেলে পিউ মেঝেতে রং পেন্সিল দিয়ে একটি রকেটের ছবি আঁকছিল। বড় বোন রেগান বিউয়ের কাছে গেলে সে সাইন ল্যাঙ্গুয়েজে বলে এই রকেটে চড়ে তারা এখান থেকে পালিয়ে যাবে এবং সেই এলিয়েনগুলোর হাত থেকে মুক্ত হয়ে যাবে। একটু পরে বিউ একটি চেয়ারে উঠে উঁচু তাকে রাখা একটা খেলনা রকেট পারছিল। রকেটটা একটু বেশি উপরে থাকায় হাত ফসকে যায় এবং সেটা যখন মাটিতে পড়তেই যাবে তার আগেই রেগান সেটা ক্যাচ করে ফেলে। মুহূর্তের মধ্যে একটা বড় বিপদ থেকে তারা বেঁচে যায়। আসলে শহর জুড়ে ঘুরে বেড়ানো সেই সব এলিয়েনগুলোর বড় উইকনেস হলো এরা চোখে দেখে না, কিন্তু সেই এলিয়েনগুলোর সবচেয়ে স্ট্রং পাওয়ার হলো তাদের শ্রবণ শক্তি। তারা সামান্যতম শব্দ ডিটেক্ট করে তাদের শিকার অবধি খুব দ্রুত পৌঁছে যেতে পারে এবং এই জন্য তাদের ফ্যামিলি নিজেদের মধ্যে কথাবার্তা বলাও বন্ধ করে দিয়েছিল। তারা সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে একজন আরেকজনের সাথে কথা বলতো। তারা যখন নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে সেখান থেকে বের হতে যাবে, তখনই লি লক্ষ্য করে যে তার ছেলে হাতে করে সেই খেলনা রকেটটি নিয়ে এসেছে। লি তখন তার হাত থেকে সেই খেলনা রকেটে নিয়ে সেটার ব্যাটারিগুলো খুলে একটি তাকের উপর রেখে দেয়, কারণ সে যদি ওই রকেটটি চালু করে তাহলে সেই এলিয়েনগুলো এসে তাদের সবাইকে মেরে ফেলবে। তবে পিউ এখানে একটি সাংঘাতিক কাজ করে বসে। সবাই যখন বাইরে চলে যায়, বিউ তখন সেই তাকের উপর থেকে ব্যাটারিগুলো নিয়ে নিজের রকেটের মধ্যে ইনস্টল করে দেয়। এরপর আমরা দেখতে পাই তারা নিঃশব্দে বাড়ির দিকে ফিরছিল। হঠাৎই একটা ব্রিজের উপর উঠতেই তারা পিছনে একটি আওয়াজ শুনতে পায়। পিছনে ফিরতে তারা দেখতে পায় বিউ নিষেধ থাকার সত্ত্বেও রকেটটি চালু করে ফেলেছে। ছেলেকে বাঁচাতে লি দৌড় দেয়, কিন্তু সে বিউয়ের কাছে পৌঁছানোর আগে একটি এলিয়েন এসে বিউকে আক্রমণ করে সেখানেই মেরে ফেলে। এরপর অনেক দিন কেটে যায়। আমরা জানতে পারি বিউয়ের মৃত্যুর পর 1 বছরেরও বেশি সময় কেটে গিয়েছে। সেই সাথে মনস্টারটিও পৃথিবীতে অবস্থান করছে 472 দিন ধরে। তবুও লিয়ের ফ্যামিলি নিজেদের সার্ভাইভাল টেকনিক দিয়ে এখনও সেই এলিয়েনগুলোর হাত থেকে বেঁচে আছে। এখানে আমরা দেখতে পাই রেগান মাটিতে শুয়ে নিঃশব্দতা ফিল করছিল। হঠাৎ কোনো একটা শব্দে সে চমকে ওঠে, যদিও সে কানে শুনতে পায় না। তবে তার বাবা তার কানে হিয়ারিং অ্যাম্প্লিফায়ার লাগিয়ে দিয়েছে, যার মাধ্যমে সে ফ্রিকোয়েন্সি ডিটেক্ট করতে পারে। যাই হোক, সে চমকে উঠে দেখে তার মা এভেলিন শাকসবজি সংগ্রহ করে ফিরে এসেছে। এভেলিন আবারও প্রেগনেন্ট। এই প্রাণহীন পৃথিবীতে সে আবারও একটি প্রাণের জন্ম দেওয়ার দিন গুনছে। অন্যদিকে লি ব্যস্ত আছে সেই মনস্টারটিকে নিয়ে গবেষণাতে। সে ওই মনস্টারটির ছোট থেকে ছোট উইকনেস খুঁজে বের করার জন্য রিসার্চ করছিল, যাতে সে ওই মনস্টারগুলোকে হারাতে পারে। এবং এখানে আমরা দেখতে পাই তাদের ভবিষ্যৎ বাচ্চার কথা চিন্তা করে সে একটি সাউন্ড প্রুফ বক্স বানায়, যেটাতে অক্সিজেন সাপ্লাই দেওয়ার জন্য একটা সিলিন্ডারও এনে রাখে, যাতে তারা প্রাথমিক ধাক্কাটা সামাল দিতে পারে। তো এরপর আস্তে আস্তে রাত নেমে আসে। তারা একসাথে ডিনার করে। ডিনার শেষে রেগান এবং মার্কাস যখন মনোপলি খেলছিল, খেলার সময় অসাবধানতাবশত হারিকেনে ধাক্কা লেগে সেটা মাটিতে পড়ে আগুন লেগে যায়। তবে সৌভাগ্যবশত লি সেখানে দ্রুত এসে আগুন নিভিয়ে ফেলে, কিন্তু তবুও তারা আতঙ্কে হিম হয়ে যায়, কারণ এটুকু শব্দ মনস্টারগুলোকে ট্রিগার করার জন্য যথেষ্ট।
মুহূর্তের মধ্যেই তাদের ঘরের চালে কিছু একটা ঝাঁপিয়ে পড়ে, পুরো ঘর কেঁপে উঠে সেই কাঁপুনিতে তাদের বুকের ভেতরটা নাড়িয়ে দেয়। কিছুক্ষণের নিঃশব্দতার পর দেখা যায় আসলে মনস্টার নয়, বরং দুটো বেজি তাদের ঘরের চালে লাফিয়ে পড়েছিল। তারা অবশেষে হাফ ছেড়ে বাঁচে, যদিও একটু পরে ওই বেজি দুটো মনস্টারের শিকার হয়। এরপর আস্তে আস্তে সকাল হয়ে যায়। আমরা দেখতে পাই লি তার মেয়ে রেগানের জন্য আরেকটি নতুন ইয়াররিং অ্যাম্প্লিফিকেশন বানানোর চেষ্টা করছে, কারণ সে যে ইয়াররিং অ্যাম্প্লিফিকেশনগুলো বানাচ্ছিল সবগুলোতেই কোনো না কোনো ত্রুটি থেকে যেত। এরপর লি বাড়ির সামনের রাস্তায় বেশি করে ভালো ঢালতে থাকে, যাতে তারা নিঃশব্দে চলাফেরা করতে পারে। অন্যদিকে এভিলিন নিজের চেক আপ করছিল, কারণ এই নির্জন শহরে ডাক্তার পাবে কোথায়। এভিলিন নিজের প্রেশার, গর্ভের বাচ্চার পালস সব নোট করে রাখছিল। এখন আমরা জানতে পারি তার প্রেগনেন্সির 38 নম্বর সপ্তাহ চলছে। গর্ভের সন্তান পৃথিবী আলো দেখার সময় হয়ে গিয়েছে, তাই এত সতর্কতা। বাবা মাকে নিজেদের কাজে ব্যস্ত দেখে রেগান বাড়ির পেছনের দরজা দিয়ে চুপি চুপি বাইরে যাবার চেষ্টা করছিল, কিন্তু ঠিক মুহূর্তে লি তাকে আটকে দেয়, যেটা রেগানের একদমই ভালো লাগে না, কারণ সে এই বদ্ধঘর থেকে বাইরে যেতে চায়। তবে লি তখন তার গতরাতে বানানো অ্যাম্প্লিফায়ারটা রেগানের কানে পরিয়ে দিতে যায়, কিন্তু রেগান বাবাকে বাধা দেয়। সে বারবার এই নতুন আবিষ্কারে বিরক্ত হয়ে পড়েছে। সে বাবাকে সাইন ল্যাঙ্গুয়েজে বলে কোনোটাই তো ঠিকভাবে কাজ করে না, তাহলে এত চেষ্টা করে লাভ কি। লি তখন তাকে সাইন ল্যাঙ্গুয়েজে বলে একটা না একটা তো কাজ করবে, তাই তাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। এখানে লি আরও বলে এই নতুন অ্যাম্প্লিফায়ারটা অনেক মডিফাইড, এটা থেকে খুব শুকনো ফ্রিকোয়েন্সি বের হয়, যার মাধ্যমে আশেপাশের যে কোনো মুভমেন্ট ডিটেক্ট করা যায়। তবুও রেগান সেটা কানে লাগাতে চায় না। তখন লি রেগানের হাতে অ্যাম্প্লিফায়ারটা তুলে দিয়ে চলে যায়। তো এরপর লি তার ছেলে মার্কাসকে নিয়ে বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হতে থাকে, কারণ সে তার ছেলেকে কিছু সার্ভাইভাল টেকনিক শেখাতে চায়, যেটাতে সে পরবর্তীতে সার্ভাইভ করতে পারবে। যদিও তার ছেলে মার্কাস একটু ভয় পাচ্ছিল, তবে তার মা এভিলিন তাকে সাহস দেয় যে তার বাবা থাকতে তার কোনো বিপদ হবে না। এরপর তারা দুজনে বাইরের উদ্দেশ্যে রওনা দেয়। যদিও রেগান তাদের সাথে যেতে চাইছিল, কিন্তু লি তাকে নিষেধ করে দেয়। এই জন্য রেগান রাগ করে বাড়ির ভেতরে চলে যায়। আর এখানে আমরা একটা বিষয় জানতে পারি, রেগান কিন্তু তার ছোট ভাইয়ের মৃত্যুর জন্য তার বাবাকে দায়ী বলে মনে করত। সে ভাবত তার বাবার অসতর্কতার কারণে তার ছোট ভাই আজ এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। তবে যাই হোক, আমরা দেখতে পাই লি মার্কাসকে নিয়ে একটা নদী ধারে যায়, তারপর তাকে মাছ ধরা শেখায়। লি একটা মাছ ধরতেই মাছের ধরফরের শব্দে ভয় পেয়ে যায় মার্কাস। তখন লি মার্কাসকে বোঝায় ঝর্ণার পানির শব্দের কারণে এরকম ছোটোখাটো আওয়াজ সে এলিয়েনগুলো ডিটেক্ট করতে পারবে না। অর্থাৎ আশেপাশে যদি কোনো জোরালো শব্দ চলতে থাকে, সেই সময় সামান্যতম শব্দ সেই এলিয়েনগুলো কখনোই ডিটেক্ট করতে পারবে না। অন্যদিকে আমরা বাড়িতে এভিলিনকে দেখতে পাই, যে বস্তাভর্তি কিছু নিয়ে কাঠের সিঁড়ি বেয়ে দোতলায় উঠছিল। তখন একটা বাঁকানো পেরেকে বস্তাটা আটকে যায়, বস্তায় টান লেগে পেরেকটা খাড়া হয়ে যায়, যদিও সে এদিকে তেমন লক্ষ্য করে না। অন্যদিকে আমরা দেখতে পাই মার্কাস তার বাবাকে জিজ্ঞেস করে, তুমি রেগানকে সাথে আনলে না কেন? তুমি কি এখনও বিউয়ের মৃত্যুর জন্য ওকে দায়ী ভাবো? লি জানায় বিউয়ের মৃত্যুটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, ওর মৃত্যুতে কারোরই হাত নেই। সে এখনও রেগানকে অনেক ভালোবাসে। এদিকে রেগান তখন হাঁটতে হাঁটতে সে ব্রিজে চলে আসে, যেখানে বিউ মারা গিয়েছিল। বিউয়ের মৃত্যুর জায়গাটাতে সে একটা এপিটাফ বানিয়ে রেখেছে। এপিটাফের নিচে সে বিউয়ের প্রিয় কিছু জিনিসপত্র রেখেছে। আমরা দেখতে পাই রেগান ব্যাগে নিয়ে আসা কাপড়ে মোড়ানো সেই জিনিসটা বের করে। এটা হলো সেই রকেটটা যেটার জন্য বিউয়ের প্রাণ হারাতে হয়েছিল। রেগান রকেটটার স্পিকারটা কেটে দেয়, তারপরে সেটা চালু করে বিউয়ের এপিটাফের নিচে রেখে দেয়। তবে অন্যদিকে আমরা দেখতে পাই লি এবং মার্কাস যখন বাইরের দিকে ফিরছিল, তখনই জঙ্গলে তারা এক বৃদ্ধকে দেখতে পায়। সেই সাথে একটা ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতেও দেখে। আমরা বুঝতে পারি এই মৃত মহিলাটি ওই লোকটার স্ত্রী, যাকে মনস্টার মেরে ফেলেছে। বৃদ্ধটি হতাশ হয়ে দাঁড়িয়েছিল, তার বেঁচে থাকার ইচ্ছেটুকু শেষ হয়ে গিয়েছে। সেই বৃদ্ধ লোকটিকে দেখে মনে হচ্ছিল সে যে কোনো সময় চিৎকার করে দিবে। লি তখন সেই বৃদ্ধকে বারণ করে চিৎকার না দিতে, কিন্তু বৃদ্ধ তার সমস্ত সাহস সঞ্চয় করে জোরে চিৎকার করে সেই এলিয়েনগুলোকে আহ্বান জানায়। মুহূর্তের মধ্যে একটা এলিয়েন এসে বৃদ্ধকে খেতে শুরু করে। যদিও ততক্ষণে লি মার্কাসকে নিয়ে দূরে একটি গাছের আড়ালে লুকিয়ে পড়ে, তাই তারা এবারের মতো প্রাণে বেঁচে যায়। লি আর মার্কাস তো বিপদ থেকে বেঁচে যায়, কিন্তু বাড়িতে একা এভিলিন আরও বড় সড় বিপদে পড়ে। সে হঠাৎ বুঝতে পারে তার ডেলিভারির পেন উঠেছে, তাই সিঁড়ি দিয়ে নিচে নামার সময় দুর্ভাগ্যবশত তার পা সেই প্যারেকের উপরে পড়ে। 2 ইঞ্চি প্যারেকটা পায়ে ঢুকে গেলে কেমন কষ্ট হয় সেটা তো নিশ্চিত বোঝেনি।
এরকম একটা পেনের মধ্যেও এভিলিন কোনো মতে নিজেকে শক্ত করে চিৎকার না করার চেষ্টা করছিল। তবে এখানে আরেকটা বিপত্তি ঘটে গেছে। তার হাতে ধাক্কা লেগে একটা ফ্রেম নিচে পড়ে যায়। এতে আরও বেশ জোরে শব্দ হয়, যার ফলে একটা এলিয়েন তার বাড়িতে চলে আসে। তবুও সাহস না হারিয়ে এভিলিন প্রথমে বাড়ির বাইরে ইমার্জেন্সি সিগন্যাল বাল্বগুলো জ্বালিয়ে দেয়, যাতে লি এবং ছেলেমেয়েরা বুঝতে পারে এভিলিন বিপদে আছে। লি মার্কাসকে নিয়ে বাড়িতে আসতে বুঝতে পারে এভিলিন বিপদে আছে, তাই সে মার্কাসকে কয়েকটি পটাকা বাজিয়ে দিয়ে বলে এগুলো দূরে গিয়ে ফাটাতে, যাতে সেই মনস্টারটা সেই শব্দকে টার্গেট করে তাদের বাড়ি থেকে দূরে সরে যায়। আর এদিকে এভিলিন নিজেকে বাঁচানোর সব রকম চেষ্টা চালিয়ে যায়। একদিকে তার ডেলিভারি পেইন, আবার অন্যদিকে চোখের সামনে ঘরের ভিতরে ঘুরে বেড়ানো সেই প্রাণঘাতিক এলিয়েন। এরকম একটি সময়ে নিজের স্নায়ুচাপ ধরে রাখা সত্যি যেমন তেমন ব্যাপার না। এই অসম্ভব কাজটা খুব সতর্কতার সাথে এভিলিন করে যাচ্ছিল, কিন্তু এভিলিন বুঝতে পারে সে আর বেশিক্ষণ নিজেকে সামনে রাখতে পারবে না। সে ডেলিভারির চূড়ান্ত মুহূর্তে চলে এসেছে, তাই সে বাথরুমে চলে যায় এবং বাথটাবের মাঝে বসে পড়ে এবং এখানে সে খুব কষ্ট করে নিজেই বাচ্চার ডেলিভারি করে। এভিলিন যখন তার বাচ্চাকে ডেলিভারি দিচ্ছিল, ঠিক সেই সময় একটু দূরে পটকার শব্দে আকাশে বাতাস কেঁপে ওঠে। এই সুযোগে এভিলিন নিজের কষ্টগুলো চিৎকার করে উগলে ফেলার সুযোগ পায়। এদিকে পটকা ফাটানোর আলোর ঝলকানিতে রেগান বুঝতে পারে কিছু একটা বিপদ ঘটেছে। সেও বাড়ির দিকে দৌড় দেয়। মার্কাসও তখন ফিরে আসার সময় ভুট্টার ক্ষেতে মুভমেন্ট লক্ষ্য করে টর্চ জ্বালিয়ে সাবধানে দেখতে থাকে কিছু আছে কিনা। ঠিক তখনই সে ওই এলিয়েনগুলোর হুঙ্কার শুনতে পায়। সাথে সাথে সে দৌড়তে শুরু করে এবং একসময় ক্ষেতের মাঝে পড়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই লি এভিলিন এবং বাচ্চাকে খুঁজে পেয়েছে এবং সে তাদের দুজনকে নিয়ে বাইরে আসছিল তাদের আগে থেকে বানিয়ে রাখা আন্ডারগ্রাউন্ড ঘরে ঢোকার জন্য। কিন্তু বাচ্চাটা হঠাৎ কাঁদতে শুরু করে। তারা দ্রুত আন্ডারগ্রাউন্ড ঘরে ঢুকে পড়ে। সেই সময় মনস্টারটা তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। যদিও এক মুহূর্তের সৌভাগ্যের কারণে তারা এই যাত্রায় বেঁচে যায়। আন্ডারগ্রাউন্ড ঘরে ঢুকতে লি বাচ্চার মুখে অক্সিজেন মাস্ক পরিয়ে তাকে সেই সাউন্ড প্রুফ বক্সের মধ্যে শুইয়ে দেয়। এদিকে রেগান সেই ভুট্টা ক্ষেতের ভেতর দিয়ে বাড়ি ফেরার সময় টর্চের আলো দেখে থেমে পড়ে। সে টর্চটা মার্কাসের হাত থেকে পড়ে গেছে আর রেগান টর্চটা সাবধানে পর্যবেক্ষণ করছিল। ঠিক সেই সময় একটা এলিয়েন তার পেছনে এসে দাঁড়ায়। ঠিক সেই সময় তার কানে থাকা ইয়ারিং অ্যাম্প্লিফায়ারের ফ্রিকোয়েন্সি ক্র্যাক করে এবং সে যখন সেই ফ্রিকোয়েন্সি ঠিক করার জন্য তার ইয়ার অ্যাম্প্লিফায়ারের বাটনে টিপ দেয়, তখনই আমরা দেখতে পাই সেই ইয়ারিং অ্যাম্প্লিফায়ারের ফ্রিকোয়েন্সিতে মনস্টারটির অস্বস্তি শুরু হয়। আর এখানে আমরা বুঝতে পারি যে ওই এলিয়েনটি সেই ইয়াররিংয়ের ফ্রিকোয়েন্সি সহ্য করতে পারছিল না, যে কারণে সেই এলিয়েনটি সেখান থেকে পালিয়ে যায়। তবে রেগান কিন্তু সেসব কিছু দেখে না, কারণ সে বুঝতে পারেনি যে তার পিছনে কোনো এলিয়েন রয়েছে। ততক্ষণে রেগান মার্কাসকেও খুঁজে বের করে ফেলে এবং নিজের ভাইকে খুঁজে পেয়ে রেগান এখানে তার ভাইকে জড়িয়ে ধরে। অন্যদিকে আমরা দেখতে পাই এভিলিনের ততক্ষণে জ্ঞান ফিরে এসেছে। সে জ্ঞান ফিরে বাচ্চাদের খুঁজলে লি জানায় সে নিয়ে বাচ্চাদের খুঁজে বের করবে এবং অক্ষতভাবে ফিরিয়ে আনবে। লি এভিলিন এবং নবজাতক বাচ্চাকে আন্ডারগ্রাউন্ড ঘরে রেখে রেগান এবং মার্কাসকে খুঁজতে বের হয়, কিন্তু সে বের হবার সময় এটা খেয়াল করেনি যে একটা পানির পাইপ ভেঙে সমস্ত পানি বেসমেন্টে ছড়িয়ে পড়ছিল। কিছুক্ষণের মধ্যে সেটা আন্ডারগ্রাউন্ড ঘরেও ঢুকে পড়বে। তবে যাই হোক, অন্যদিকে আমরা দেখতে পাই মার্কাস এবং রেগান ভুট্টা ক্ষেতের মাঝে একটা ভুট্টা ট্যাঙ্কে আশ্রয় নিয়েছে, যেটার ছাদের উপরে বসে আছে তারা বাবার দৃষ্টি আকর্ষণের জন্য আগুনও জ্বালিয়েছে, কিন্তু আগুন কিছুক্ষণের মধ্যে নিভে যায়। রেগান বলে তাদের এখান থেকে চলে যাওয়া উচিত, কিন্তু মার্কাস বলে তাদের এখানে থাকা উচিত। বাবা তাদের খোঁজে এখানে নিশ্চয়ই আসবে। দুই ভাই বোনের কথা কাটাকাটির এক পর্যায়ে মার্কাস ট্যাঙ্কের স্টিলের সিলটা ভেঙে ট্যাঙ্কের ভেতরে পড়ে যায়। ট্যাঙ্কের ভেতরে প্রচুর ভুট্টা রাখা ছিল, তাই সেটা চোরাবালির মতো হয়ে গিয়েছিল। সে প্রায় ডুবে যাচ্ছিল, তখন রেগান ঝাঁপ দিয়ে ভাঙা সিলিংটার ভেতরে ঢুকে পড়ে। রেগান তখন সেই ভাঙা সিলিংয়ের মুখটাকে মার্কাসের দিকে ছুঁড়ে দেয়। মার্কাস তখন সেটাতে ধরে বেঁচে যায়। তবে ততক্ষণে রেগান ভুট্টার ভিতরে তলিয়েই যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে মার্কাস আবারও তার বোনের হাত ধরে তাকে উদ্ধার করে ফেলে, কিন্তু বিপদ তখনও কাটেনি। সিলিং ভাঙার শব্দে একটা এলিয়েন সেখানে চলে আসে এবং তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। তারা কোনোভাবে ভাঙা সিলিংটা দিয়ে এলিয়েনকে ডিফেন্ড করার চেষ্টা করে, কিন্তু এতে কোনো কাজ হয় না। তখন রেগান আবারও অ্যাম্প্লিফায়ারের ফ্রিকোয়েন্সি অন করে দেয়। এতে মনস্টারটি আগেরবারের মতো পালিয়ে যায়। অবশেষে তারা একটু শ্বাস ফেলে বাঁচে। এদিকে পানি ততক্ষণে আন্ডারগ্রাউন্ড ঘরে পৌঁছে গেছে, এমনকি ঘরটা পানিতে ভেসে যাচ্ছিল। শুধু তাই নয়, একটা এলিয়েনও ঘরের ভিতরে ঢুকে পড়েছিল। এলিয়েনটা ঠিক বাচ্চার বক্সের পেছনেই ছিল। এভিলিন নিজের আতঙ্ক চেপে রেখে খুব সাবধানে বাচ্চাকে নিয়ে কোনো মতে বাইরে বেরিয়ে আসে।
তারপরে সে লিয়ের গবেষণা রুমে ঢোকে, যেখানে সিসিটিভি মনিটরিংয়ের ব্যবস্থা ছিল। লি সতর্কতার জন্য বাড়ির চারিপাশে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছে। এভিলিন স্ক্রিনে দেখার চেষ্টা করে স্বামী এবং ছেলেমেয়েরা কোন পজিশনে আছে। ততক্ষণে মার্কাস আর রেগান ট্যাঙ্ক থেকে বেরিয়ে এসেছে। বেরিয়ে আসতেই তারা তাদের বাবার দেখা পেয়ে যায়। ওদিকে মনিটরে 3 জনকে সেফ থাকতে দেখে এভিলিন একটু স্বস্তি পায়, কিন্তু ভুট্টার খেতে মনস্টারের উৎপাত তখনও কমেনি। লি তখন মার্কাস এবং রেগানকে গাড়িতে গিয়ে বসতে বলে। তাদের গাড়িতে লুকিয়ে রেখে লি একটা কুড়াল হাতে সেই এলিয়েনগুলোর মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়, কিন্তু একটা এলিয়েন তাকে আক্রমণ করে দেয়। বাবাকে বিপদে দেখে মার্কাস বাবা বলে চিৎকার দিয়ে ফেলে। তখন মনস্টারটা লিকে ফেলে গাড়ির উপরে ঝাঁপিয়ে পড়ে। তখন ছেলে মেয়েকে বাঁচাতে লি নিজের জীবনের স্যাক্রিফাইস করার সিদ্ধান্ত নেয়। সে জোরে চিৎকার করে মনস্টারটাকে আহ্বান করে এবং নিজের জীবনের বিনিময়ে বাচ্চাদের বাঁচিয়ে দেয়। মৃত্যুর আগে লি তার উপরে থাকা রেগানের ভুল ধারণা ভাঙাতে সে রেগানকে ইশারায় বলে যে সে রেগানকে ভালোবাসে, আর তারপরে চিৎকার করে, আর 1 মুহূর্তের মধ্যেই সব শেষ। রেগান আর মার্কাস অক্ষত অবস্থায় বাড়ি পর্যন্ত আসতে সফল হয়। এভিলিন বাইরে এসে ছেলেমেয়েকে জড়িয়ে ধরে। তারপরে তাদের নিয়ে গবেষণা রুমে ঢোকে এভিলিন। সদ্য জন্মানো বাচ্চাকে মার্কাসের কোলে দিয়ে তাদের এক কোণায় বসিয়ে দেয়। ততক্ষণে রেগান বাবার করা গবেষণাগুলো দেখছিল। সে খেয়াল করছিল এই মনস্টারের কি কি উইকনেস আছে। তখন তার বাবার বানিয়ে রাখা ইয়ার অ্যাম্প্লিফায়ারগুলোর উপর নজর পড়ে। সে একটা অ্যাম্প্লিফায়ার হাতে তুলে নেয়। এভিলিনও তখন একটা শর্টগান নিয়ে রেডি হয়ে যায়। খালি হাতে হেরে যাবার চেয়ে কিছু একটা হাতে রাখা একটু হলেও সেফ। তখনই একটা এলিয়েন তাদের রুমে ঢুকে পড়ে। হঠাৎ টিভিতে সিগন্যাল লসের আওয়াজ হয়। মনস্টারটি সেটাতে আঘাত করে। এরপরে আবারও সেটা তাদের দিকে এগিয়ে আসে। রেগান আবারও তার বাবার সার্ভাইভাল নোটের দিকে খেয়াল করে। তারপরে সে নিজের এয়ার অ্যাম্প্লিফায়ার ফ্রিকোয়েন্সি অন করে দেয়। এতে স্পষ্ট বোঝা যায় সেই এলিয়েনটির অস্বস্তি শুরু হয়েছে। তারা বুঝে যায় হাই ফ্রিকোয়েন্সির যে কোনো শব্দ হলো এই এলিয়েনগুলোর একমাত্র উইকনেস। তাই রেগান ওই রুমে যতগুলো ফ্রিকোয়েন্সির যন্ত্র ছিল সবগুলো অন করে দেয়। এতে আমরা দেখতে পাই সেই এলিয়েনের মাথার শক্ত স্তরটি সরে গিয়ে মস্তিষ্কটা দেখা যায়। আর সেই সুযোগে এভিলিন এটার মস্তিষ্কে গুলি চালিয়ে দেয়, ফলে মনস্টারটি তখনই মারা যায়। আর এরই মধ্যে দিয়ে সেই এলিয়েনগুলো পৃথিবীতে আসার পর থেকে প্রথমবারের মতো কোনো এলিয়েনকে ডিফেন্ড করার ঘটনা ঘটে। শটগানের আওয়াজ পেয়ে আশেপাশের সব মনস্টার তাদের বাড়ির দিকে ছুটে আসতে থাকে, কিন্তু তারা ভয় পায় না। তারা অনেক কিছু হারিয়েছে, তাদের আর হারানোর কিছুই নেই। তাই বাঁচা মরার এই লড়াই তাদের আর ভয় নেই। এরই সাথে এই অসাম কনসেপ্টের হরর সায়েন্স ফিকশন সিনেমাটি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই হরর সায়েন্স ফিকশন সিনেমা এ কোয়াইট প্লেস মুভিটি? আশা করছি এই সিনেমাটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। অ্যান্ড পার্সোনালি এই সিনেমাটি কিন্তু আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট সিনেমার লিস্টের মধ্যে একটি। আর এই সিনেমার দ্বিতীয় পর্বটিও আমি খুব শীঘ্রই আমার চ্যানেলে এক্সপ্লেন করে দিব। সো এটার জন্য আপনাদেরকে কি করতে হবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, যাতে এর পরবর্তী ভিডিওটি আপনারা আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। আনটিল দেন, টেক কেয়ার, বাই বাই।